হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আপনারা জানেন যে নিবন্ধন হচ্ছে একটা লং প্রসেস, যেখানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আসলে সর্বোচ্চটা দিয়ে সবশেষে জয় করতে হয়। অর্থাৎ নিবন্ধন পরীক্ষার অনেক ধাপ রয়েছে। অনেকজনে প্রিলিমিনারি পাস করে অনেক খুশি হয়ে থাকে যে আমি নিবন্ধন পাস করেছি, কিন্তু আসলে তা না। নিবন্ধন পাস করতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। কোন কোন ধাপ আপনাদের আরো অতিক্রম করতে হবে, চলুন আমরা সে ধাপগুলো আমরা দেখে নিই। আপনারা অলরেডি প্রিলিমিনারি ছিল প্রথম ধাপ, যা আপনারা অতিক্রম করেছেন। অলরেডি আপনারা রিটেন পরীক্ষা দিয়েছেন, যার কার্যক্রম চলতেছে। আপনারা জানেন যে খাতা কাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এনটিআরসিএস চেয়ারম্যান বলেছেন, খাতা কাটা বিলম্ব হলেও ঠিক সময়ে রেজাল্ট, অর্থাৎ রিটেন রেজাল্ট দেয়া হবে। তার মানে উনি বলেছিল যে দেশের পরিস্থিতি যে খারাপ ছিল, এই খারাপ পরিস্থিতিতে আহ, যে সময়গুলো নষ্ট হয়েছে, উনি বলতেছে যে সময়গুলো আমরা ঠিক করে নেব। অর্থাৎ আপনার যে সেপ্টেম্বরে রেজাল্ট দেওয়ার কথা ছিল, আমরা সেপ্টেম্বরে রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। শিক্ষকদের বলেছেন যে 15ই সেপ্টেম্বরের মধ্যে খাতা কাটা সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যে টিচাররা খাতা কাটবেন, আপনারা যে 18তম রিটেন পরীক্ষা দিয়েছেন, এই খাতা যে টিচাররা কাটবেন, ওনাদের এনটিআরসি থেকে সময় দেওয়া হয়েছে 15ই সেপ্টেম্বরের মধ্যে সকল খাতা কাটা কমপ্লিট করতে হবে এবং মার্কশিট জমা দিতে হবে। তাই আপনারা ধারণা তাই আমরা ধারণা করছি যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে 18তম রিটেন রেজাল্ট প্রকাশ হতে পারে। তাহলে যেহেতু 15ই সেপ্টেম্বরের মধ্যে খাতা দেবে, ওই 20 বা 25 সেপ্টেম্বরের মধ্যে বা সেপ্টেম্বর মাসের শেষ পর্যায়ে হলেও আপনাদের রেজাল্টটা দেওয়া হবে, যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে। এরপরে দেখেন, রিটেন রেজাল্টের 1 থেকে 1.5 মাস পর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। মনে রাখবেন, নিবন্ধন পরীক্ষাতে ভাইভাতে খুব বেশি ফেল করায় না। তার মানে ভাইভাটা নট সো ম্যাটার, তেমন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে রিটেন পাস করাটা। আপনি যদি রিটেন পাস করতে পারেন, তাহলে আপনি নিজেকে একজন নিবন্ধনধারী হিসেবে পরিচয় দিতেও পারবেন। এরপর দেখেন, যে আমরা যদি একটা তথ্য দেখাই এখানে, যে ভাইভাতে কত পার্সেন্ট কোন কোন মানে ইয়ার থেকে ফেল করেছিল। আমরা দুইটা টপিক দেখাচ্ছি, যেহেতু যে দুইটা আপডেট, 16 এবং 17তম। আপনারা জানেন আপনারা 18তম, তাহলে 16তম নিবন্ধনে ফেল করেছিল 4 থেকে 5%, অর্থাৎ 100 জনের মধ্যে মাত্র 4-5 জন ফেল করেছিল। এরা কারা ফেল করেছিল, কেন ফেল করলো? এর কারণ যদি আমরা বলতে যাই, যে এখানে দেখা যায় 2-3 জন তো পরীক্ষা দেয় না শতকরা, কারণ তাদের এর থেকে হয়তো ভালো লেভেলের চাকরি হয়েছে, এই কারণে কিন্তু তারা এখানে অ্যাটেন্ড করে না। তাই তো তারা এমনিতেই ফেল, এটা কিন্তু ফেলের খাতায় তখন যুক্ত হয়ে যায়। আবার অনেকজন আছে যারা জাল সার্টিফিকেট নিয়ে যায়, বা দেখা যায় যে সার্টিফিকেটে মানে একটা পদের জন্য আবেদন করছে, আর একটা পদে তার রেজাল্ট আসছে। এ ধরনের কিছু কারণে বাদ যায়, কিন্তু মূলত যারা সঠিকভাবে সবকিছু রয়েছে তারা কিন্তু অবশ্যই পাস করে। 17তম মধ্যে আমরা যদি লক্ষ্য করি, প্রায় 16তমর মতোই, অর্থাৎ এই 4-5%-এর মতোই ভাইভাতে ফেল করাইছিল, এর বেশি কিন্তু নয়। তাই রিটেন পাস করতে হলে বা পাস করলে নিবন্ধন পাস সম্পূর্ণ প্রায় হয়ে যায়। তার মানে রিটেনের উপরে সবকিছু ডিপেন্ডস করে। তাহলে নিবন্ধন পরীক্ষার আমরা জানতে পারলাম যে রিটেন পরীক্ষাটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই রিটেন পাস করলে ও পরবর্তী ধাপগুলো নিয়ে তেমন টেনশন করতে হয় না, শুধু সময় একটু বেশি লাগে। এটাই হচ্ছে নিবন্ধনের একটা বড় প্রবলেম। চলুন আমরা দেখি যে আপনারা যখন ভাইভাতে যখন ইয়ে করবেন, ভাইভাতে পাস করতে পারলে এরপর সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হয়। ভাইবার রেজাল্ট প্রকাশ হওয়ার 30 থেকে 40 দিনের মধ্যে নিবন্ধন সার্টিফিকেট আপনাদের নিজ জেলায় পাঠানো হবে। এটা কিন্তু 19তম থেকে হয়তোবা সার্টিফিকেট পদ্ধতিতে আর থাকবে না, কিন্তু 18তমতে থাকবে। তাই আপনাদের যে ভাইভাতে যখন পাস করবেন, ভাইভা একটা তো রেজাল্ট দিবে, এর রেজাল্ট প্রকাশিত হওয়ার এই 30 থেকে 40 দিনের মধ্যে তারা আপনাদের যে রেজাল্ট হলো, আপনি লিখিততে কত মার্ক পেয়েছেন, ভাইভাতে কত মার্ক পেয়েছেন, এগুলো যাচাই জানার জন্য আপনাকে একটা সার্টিফিকেট প্রেরণ করা হবে। এই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে ঢাকায় গিয়ে আনতে হবে না, এই সার্টিফিকেটটা কিন্তু ওনারা নিজ জেলায় পাঠিয়ে দেবে, এবং জেলা শিক্ষা অফিস থেকে আপনাদের সেটা কালেক্ট করতে হবে। আশা করি সকল ধাপ আপনারা যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং নিজেকে একটু ধৈর্যশীল রাখতে পারবেন। না হলে বারবার বলবেন যে এত রেজাল্ট, এত ঝামেলা, তাহলে প্রসেস গুলো জানলে তখন আপনারা অবশ্যই ধৈর্যশীল হতে পারবেন, যে আমরা এই পদ্ধতি অবলম্বন করব, এরপর এটা ধাপ এখনো আছে, এরপর এটা ধাপ আছে, তাহলে তখন আর নিজেকে খারাপ লাগবে না। এরপরে দেখেন, সার্টিফিকেট সাপোজ আপনি জেলা পর্যায় থেকে পেয়ে গেলেন,
এরপরে সার্টিফিকেট পাওয়ার পর গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হয়। এখানে কিন্তু 1 মাস 1.5 মাস সময় লাগে। সার্টিফিকেট পাওয়ার পর না হলেও 20-25 দিন বা 1 মাসের মতো লাগে। তবে গণবিজ্ঞপ্তির আগে শূন্য পদ প্রকাশ করা হয়ে থাকে। এই যে আপনার যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে সামনে দেবে, এই গণবিজ্ঞপ্তির আগে কিন্তু ওনারা কিন্তু শূন্য পদ দেখাবে। যদিও আপনারা জানেন যে এবার আসলে 18তমরা অনেক ভাগ্যবান, যেহেতু 18তমতে সর্বোচ্চ এতদিন যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছিল, গণবিজ্ঞপ্তি হয়েছিল, তার মধ্যে সর্বোচ্চ পদ 18তমতে ফাঁকা থাকছে। প্রায় 1 লাখ আমরা আইডিয়া করতেছি, এর বেশিও হতে পারে। তার মানে 1 লাখ+ পদ এবার থাকছে ফাঁকা। এই শূন্য পদটি প্রকাশ করা হবে। শূন্য পদ প্রকাশের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে কোন সাবজেক্টে কতগুলো প্রার্থী বা কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে। আপনি এই তথ্যটুকু কিন্তু জানতে পারবেন শূন্য পদের মাধ্যমে। শূন্য পদ কিন্তু এনটিআরসি প্রকাশ করে গণবিজ্ঞপ্তির কিছুদিন আগে, অর্থাৎ 15-20 দিন আগে শূন্য পদটা পাবলিশ করে থাকে। এই শূন্য পদ দেখে আপনারা জানতে পারবেন যে আপনার সাবজেক্টে কয়টা পদ ফাঁকা রয়েছে। আপনারা জানতে পারবেন যে আপনার সাবজেক্ট থেকে কতগুলো পদ ফাঁকা রয়েছে। সে অনুযায়ী কিন্তু ভাইভাতে পাস করানো হয়ে থাকে। আর যদিও অনেক আগে ভাইভাতে বেশি পাস করানো হয়েছিল বা রিটেনে বেশি পাস করানো হয়েছিল, ওই অনুযায়ী কিন্তু জব দিতে পারতো না ওরা। এই কারণে কিন্তু আপনারা জানেন যে 1 থেকে 15তমতে অনেকজনের জব হয়নি, পাস করার পরেও সার্টিফিকেট পাওয়ার পরেও কিন্তু অনেকজনের জব হয়নি এই সমস্যাটার কারণে। কিন্তু বর্তমানে 1 থেকে 15তমতে ব্যান্ড করেছে, তাই এনটিআরসি এখনকার সিদ্ধান্ত মোতাবেক যা জানা যাচ্ছে যে তারা রিটেন ভাইভাতে যাদের পাস করাবে তাদের প্রত্যেকের জব নিশ্চিত হবে। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখেন, এরপর প্রকাশিত হবে গণবিজ্ঞপ্তি, যেখানে আবেদনের সময় দেয়া হয় প্রায় 1 মাস। আবেদন করতে ব্যয় হয় 1000 টাকা। 18তমদের জন্য প্রকাশিত হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, যেখানে প্রায় 1 লক্ষ পোস্ট ফাঁকা রয়েছে। তাহলে আমরা যখন এই যে গণবিজ্ঞপ্তিতে পোস্ট ফাঁকাগুলো আপনারা জানতে পারলেন শূন্য পদের সংখ্যা, এরপর কিন্তু প্রকাশিত হবে গণবিজ্ঞপ্তি, যেটা আপনারা জানতেছেন যে অলরেডি পঞ্চম গণবিজ্ঞপ্তির কার্যক্রম এখনো চলতেছে, যেটা কিন্তু প্রায় 5 বছর হতে যাচ্ছে। এরপরে কিন্তু একটা নিয়োগ এখনো কমপ্লিট হয়নি। এরপর আপনাদের নিয়োগটি হবে। তো আপনারা ধৈর্য সহকারে এই পদগুলো ধারাগুলো অতিক্রম করবেন আশা করি। এরপরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা তখনই জানতে পারবেন যে কোন প্রতিষ্ঠানে আপনার জবটি হয়েছে। গণবিজ্ঞপ্তির রেজাল্ট হলে সেটাকে বলা হয় প্রাথমিক সুপারিশ, যার মাধ্যমে জানা যাবে যে আপনি কোন প্রতিষ্ঠানে জব পেয়েছেন। তার মানে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি সাপোজ গণবিজ্ঞপ্তিতে 1000 টাকা দিয়ে আপনি আবেদন করলেন আপনার সাবজেক্টে, যে আপনারা জানেন যে আমরা যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করি তখন 40টি চয়েস দিতে হয়। মিনিমাম 40টি কলেজ আপনাকে চয়েস দিতে হবে বা 40টি স্কুল। আপনি যদি স্কুল পর্যায়ে পাস করেন তাহলে আপনাকে 40টি স্কুল চয়েস দিতে হবে। আর আপনি যদি কলেজ পর্যায়ে পাস করেন তাহলে আপনাকে 40টি কলেজ চয়েস দিতে হবে। 40টি কলেজ তো আপনার নিজ এলাকায় ফাঁকা থাকবে না, সব কলেজ তো দিতে পারবে না। অনলাইনে যেগুলো পদ, যে কলেজের পোস্ট ফাঁকা আছে সেই কলেজের পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সাধারণত আগে সবাই নিজ উপজেলা ফাঁকা থাকে, নিজ উপজেলা দেয়, তারপরে জেলায়, তারপরে পার্শ্ববর্তী জেলা, এরপর ডিভিশনে চলে যায়, এরপর দেশের বিভিন্ন জেলার মধ্যে তারা অ্যাপ্লাই করে থাকে 40টি। এবং এই 40টি কলেজ বা স্কুলে যে আপনি অ্যাপ্লাই করলেন, আপনার জব হবে কোথায়? আপনার কিন্তু একটা এখানে আমরা লিখতে হয়তো অনেক লিখতে হয়তো, এখানে আপনারা জানেন যে মেরিট লিস্ট একটা কথা থাকে। এই মেরিট লিস্টের মধ্যে যে আপনার মনে করেন আপনি বিজ্ঞান, অর্থাৎ আপনি সমাজ বিজ্ঞান সাবজেক্টে পাস করেছেন, আপনার সমাজ বিজ্ঞানের পোস্ট ফাঁকা আছে 120টা, কিন্তু পাস করেছে 130 জন, তাহলে তাহলে 10 জনের কিন্তু জব হবে না। পরবর্তী নিবন্ধনের গণবিজ্ঞপ্তির জন্য তাদের ওয়েট করতে হবে। আর যে 120 জনের জব হবে, তাই 120 জনের মধ্যে আপনার রেজাল্ট কোথায়? আপনার যে মেরিট লিস্ট দিবে, মেরিট লিস্টে আপনি যদি প্রথম 1 থেকে 10-15-র মধ্যে থাকেন তাহলে আপনার কিন্তু পছন্দ মতো প্রতিষ্ঠানটি হয়ে যাবে। আর মেরিট লিস্ট যদি শেষের দিক থেকে দেয় তাহলে আপনারা কিন্তু সেই অনুযায়ী আপনাদের হয়তো বা নিজের কাঙ্ক্ষিত এরিয়াটা নাও পেতে পারেন। কারণ এখানে মেরিট লিস্টের উপর ডিপেন্ডস করে আসলে ফাইনাল রেজাল্টটা, যে কোন প্রতিষ্ঠান আপনি পাবেন, নিজ জেলা না নিজ ডিভিশন না বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও হতে পারে আপনার। এরপর দেখেন, এরপর চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করতে হয়। চূড়ান্ত সুপারিশ যতক্ষণ করবে না ততক্ষণ আপনারা প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না। তাহলে এই প্রাথমিক সুপারিশ যে হবে, এর মাধ্যমে জানতে পারলেন যে আপনি এই প্রতিষ্ঠানে আপনার জব হবে, কিন্তু তারপরে আপনি জয়েন করতে পারবেন না যতদিন না আপনাকে রেকমেন্ডেশন লেটারের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ওখানে যোগদান করতে পারবেন না। চূড়ান্ত সুপারিশ যতক্ষণ করবে না ততক্ষণ আপনারা প্রতিষ্ঠানে যোগদান করতে
পারবেন না। কিন্তু প্রতিবার লক্ষ্য করা যাচ্ছে যে চূড়ান্ত সুপারিশ পেতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে। তার মানে এখানেও নিবন্ধনধারীরা একটু ভোগান্তিতে পড়ে, যা একটু সময় আর কি লাগে মোটামুটি। তাহলে চূড়ান্ত সুপারিশের মাধ্যমে কিন্তু আপনাদের যোগদান করা হয়। চূড়ান্ত সুপারিশ যেদিন প্রকাশ হয় সেদিন জানিয়ে দেয় যে আজকে ধরেন 1 তারিখ, বলে যে 15 তারিখ অথবা 25 তারিখ বা 30 তারিখ আপনি এর মধ্যে জয়েন করেন। এর কিছুদিন পর যোগদান করার জন্য বলা হবে। যোগদান করেই বেতনের জন্য এমপিও আবেদন করতে হবে, যেখানেও অনেক জটিলতা রয়েছে। আসলে এতগুলো বলা সম্ভব হচ্ছে না একটা ভিডিওর মধ্যে, তাই প্রথম মাসে আপনার এমপিও নাও হতে পারে। আশা করি আপনারা নিবন্ধন সম্পর্কে বিষয়গুলো জানতে পারছেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের উৎসাহ দিবেন। তাহলে আমরা আরো একুরেট এবং অ্যাকচুয়াল যে কন্টেন্ট গুলো সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো নিবন্ধন সম্পর্কে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। পরবর্তীতে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মডেল টেস্ট এবং আমরা 18তম যে ভাইবা হবে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করবো। So thank you for watching this video. See you on another video. Assalamu alaikum.